ওয়েলকাম টু ঘোচ একাডেমি। সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি কনসেপ্ট নিয়ে। আজ আমরা শিখতে চলেছি কক্ষ, উপকক্ষ, কক্ষকের ধারণা সম্বন্ধে। আমরা প্রথমেই জেনে নেব যে কক্ষ বলতে কি বোঝায়। দেখো, বোর বলেছিলেন কি যে কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক পথে ইলেকট্রনগুলি ঘোরাঘুরি করে সেই পথকে বলা হয় কক্ষ বা কক্ষপথ। আমরা পিকচারের মাধ্যমে যে দেখি তাহলে দেখো এটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলি যে দ্বিমাত্রিক পথে ঘোরাঘুরি করবে সেটি হচ্ছে তার কক্ষ বা কক্ষপথ। এটি সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরাঘুরি করে তাকে বলা হয় কক্ষ বা কক্ষপথ। এখন এই যে কক্ষপথ বিভিন্ন হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে বা তার বেশি হতে পারে। তাহলে এদেরকে আলাদা করে ডিনোট করতে হবে। আমরা কক্ষকে ছোট হাতের এন অক্ষর দ্বারা প্রকাশ করি এবং n=1 লিখলে তার নাম দিই কে কক্ষ, অর্থাৎ প্রথম কক্ষের নাম কি কে। n=2 এবং তার নাম দিই আমরা কি এল কক্ষ। n যখন 3 হবে তার নাম দিই এম কক্ষ। n যখন 4 হবে তার নাম দেব এন কক্ষ। অর্থাৎ প্রথম কক্ষের নাম হচ্ছে কে, সেকেন্ড কক্ষের নাম হচ্ছে এল, থার্ড কক্ষের নাম হচ্ছে এম, ফোর্থ কক্ষের নাম হচ্ছে এন। কক্ষকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে শেল বলি। এবার এই যে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন যে কক্ষপথ বা কক্ষ রয়েছে, কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে তা 2n² ফর্মুলা দ্বারা নির্ধারিত হয়। কি বললাম? তার 2n² ফর্মুলা দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে। ধরে নাও n=1, এটা প্রথম কক্ষপথ। এই কক্ষপথে তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n² ফর্মুলা অনুযায়ী 2 × n এর মান যেহেতু 1, তাহলে 1² মানে কত হবে? 2টি। যদি দ্বিতীয় কক্ষপথ হয় অর্থাৎ এল কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে? 2 × 2a², n এর মান যেহেতু 2, 8টি। তৃতীয় কক্ষপথ হলে অর্থাৎ যদি এম কক্ষপথ হয় সেখানে ইলেকট্রন থাকবে কতগুলি? 2 × 3² অর্থাৎ কি হবে? 18টি। যদি n=4 হয় তাহলে 2 × 4², তাহলে 32টি। এবার একটু ভেবে দেখো, n যদি 5 হয় তাহলে কি হবে? n যদি 5 হয় তাহলে হওয়ার কথা 2 × 5² অর্থাৎ 50টি। কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে এটা আমাদেরকে, যদি কক্ষপথের সংখ্যা 4-এর বেশিও হয়ে যায় তবু ইলেকট্রন সংখ্যা কখনো 32-এর বেশি থাকবে না। কি বললাম? যদি কক্ষপথের সংখ্যা 4-এর বেশি হয়ে যায় তোমার 2n² ফর্মুলা অনুযায়ী যতই বেশি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকুক না কেন তোমার 32-এর বেশি ইলেকট্রন থাকবে না। বুঝেছো? তাই দেখো লিখে রেখেছি আমরা যে সর্বোচ্চ কোনো একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকবে? সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এবং বহিস্থ কক্ষপথ অর্থাৎ বাইরের কক্ষপথ, এখানে যেমন বাইরের কক্ষপথ কোনটা বলেছি দেখো, n=4 অর্থাৎ n কক্ষপথ হচ্ছে বাইরের কক্ষপথ। এই যে বাইরের কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে। কতগুলি? 8টি ইলেকট্রন থাকে। এবং তার আগের কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকবে। ভালো করে দেখে নাও। তাহলে কি বললাম আমরা? যে কোনো একটি কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে তার 2n² ফর্মুলা অনুযায়ী নির্ধারিত হয়। 2টো হোক, 8টি হোক, 18টি হোক, 32টি হোক, কিন্তু যখনই 32-এর বেশি হয়ে যাবে এই সূত্র অনুযায়ী তখন সেখানে 32-এর বেশি হবে না। কি বললাম? যে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকবে। আর বাইরের যদি কক্ষ হয় তাহলে 8টি ইলেকট্রন থাকে, যাকে আমরা বলি কি অষ্টক সূত্র মেনে চলা। সেই অষ্টক সূত্র মানার দরুন কী করে 8টি ইলেকট্রন রাখে, কেন? তাতে স্থায়িত্ব লাভ করে পরমাণুগুলি। বুঝতে পেরেছ? আর বহিস্থ কক্ষপথের আগের কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। কতগুলি ইলেকট্রন থাকবে? 18টি ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা বুঝলাম যে নিউক্লিয়াসের চারপাশে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার দ্বিমাত্রিক পথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে তাদেরকে আমরা বলি কক্ষ বা কক্ষপথ। প্রথম কক্ষপথ হলে n=1 তার নাম দিই কে কক্ষ। দ্বিতীয় কক্ষপথ হলে n=2 তার নাম দিই আমরা কি এল কক্ষ। তৃতীয় কক্ষপথ হলে তার নাম দিই এম কক্ষ। চতুর্থ কক্ষপথ হলে তার নাম দিই এন কক্ষ। বোঝা গেছে? এখন দেখো, এবার আমরা দেখব এই যে কক্ষ আছে, এই কক্ষ n=1, এই কক্ষে ধরো 2টো ইলেকট্রন থাকছে। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 8টি। এই 8টি ইলেকট্রন আবার এই পথটিকে, এই যে পথটি দেখো, এই যে পথ, পুরো পথ, এই পথটা কি করে 8টি ইলেকট্রন এই পুরো পথটাকে আবার নিজেদের মতো ভাগ করে নেয়। নিজেদের মতো কি করবে? ভাগ করে নেবে। এই ভাগ করা পথগুলোকেই এক একটি উপকক্ষ বলা হয়। কি বলা হয়? ভাগ করা পথগুলোকেই এক একটি উপকক্ষ বলা হয়। আবার শুনে নাও ভালো করে। বললাম এই যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ বা কক্ষ রয়েছে,
এর মধ্যে ধরো 8টি ইলেকট্রন থাকবে, n = 2 মানে কটি ইলেকট্রন থাকবে 8টি, তাহলে 8টি ইলেকট্রন এই টোটাল পদটিকে নিজেদের মধ্যে আবার ভাগ করে নেবে। তার মানে কক্ষের মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাগ করা পদ থাকবে আবার, এই এক একটি পদকে বলা হয় কি উপকক্ষ। কি বলা হবে উপকক্ষ, বা ইংলিশে বলা হয় সাবশেল। কি বলা হয় সাবশেল। আমি লিখে রেখেছি দেখো, কক্ষের পদকে আবারও ভাগ করা হয়, এই ভাগ করা পদ যতগুলি হবে সেই ততই হচ্ছে তার উপকক্ষের সংখ্যা। বুঝতে পেরেছ? এটি সাধারণত কি মাত্রিক হয়, এটা দ্বিমাত্রিক হয়, যেহেতু এরই ভাগ করছে তাই কি হয় এটা দ্বিমাত্রিক হয়ে থাকে। বোঝা গেছে? এখন ধরো n = 1 মানে কে কক্ষ, এই কে কক্ষে কতগুলি উপকক্ষ থাকবে, একটি উপকক্ষ থাকে, তার নাম দিই কি এস। স্যার n = 2 অর্থাৎ এল কক্ষ, এই এল কক্ষে কতগুলো উপকক্ষ থাকবে, দুইটি উপকক্ষ থাকবে, তার নাম কি দিই এস আর পি। এস আর পি, বুঝেছ? তাহলে এসপি কে, এসপি হলো এক একটি উপকক্ষ। তার মানে বুঝতে পারছো n = 2 অর্থাৎ এই পদটিকে তোমার দুটি ভাগে আবারও ভাগ করা হয়েছে, এই পদটিকে টোটাল আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই যে পদ দেখতে হচ্ছে এই পদটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পারছ? এবং একটার নাম দেওয়া হয়েছে কি, একটা পদের নাম এস আর একটা হচ্ছে পি। বোঝা গেছে? এরপরে n = 3 যদি হয় অর্থাৎ এম কক্ষে বা এম শেলের তিনটে উপকক্ষ থাকে এস পি ডি, অর্থাৎ এই যে থ্রি রিজিয়নটা, এই যে রিজিয়নটা থ্রি রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই যে থ্রি রিজিয়নটা এইটাকে আবার নিজেদের মধ্যে তিনটে ভাগে ভাগ করেছে। কি কি নাম দেওয়া হয়েছে এস পি ডি, অর্থাৎ n = 3 এম কক্ষে এস পি ডি এই তিনটে উপকক্ষ বর্তমান। যদি স্যার n = 4 হয় তাহলে এই যে 4 নম্বর পদটা, এই যে 4 নম্বর পদ n = 4, এই 4 নম্বর কক্ষটাকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি এস পি ডি এফ, এটাকে বলা হয় কি উপকক্ষ। কি বলা হয় উপকক্ষ। তাহলে কি বুঝলাম, কক্ষের যে জায়গা বা কক্ষের যে পথ সেটাকে আবারও ভাগ করা হয়, সেই ভাগ করা এক একটি অংশকে বা এক একটি পথকে বলা হয় কি উপকক্ষ। n = 1 হলে তার একটি উপকক্ষ, নাম কি এস। n = 2 হলে তার দুটো উপকক্ষ, তার নাম কি এস আর পি। যদি n = 3 হয় তার তিনটি উপকক্ষ এস পি ডি। যদি স্যার n = 4 হয় তার চারটি উপকক্ষ এস পি ডি এফ। নিচে লিখে রেখেছি দেখো, যত নম্বর কক্ষ তার ততটি উপকক্ষ থাকবে, যত নম্বর কক্ষ তার ততটি উপকক্ষ থাকবে। দেখে নাও n = 4, তাহলে কত নম্বর কক্ষপথ, এটা 4 নম্বর কক্ষ বা 4 নম্বর কক্ষপথ, তাহলে এর কতগুলো উপকক্ষ থাকবে চারটে। দেখো কি কি আছে এস পি ডি এফ 1 2 3 4। তাহলে আমরা এতক্ষণ জানলাম কক্ষ ও উপকক্ষের ধারণাটি। এবার আমরা জেনে নেব কক্ষক বলতে কি বোঝায়। কক্ষক বলতে কি বোঝায়, চলো এবার আমরা কক্ষকের ধারণাটা জেনে নেই। দেখো কক্ষক বলতে কি বোঝায়, কক্ষক বলতে বোঝায় যে নিউক্লিয়াসের চারপাশে এবং উপকক্ষের ভিতরে, নিউক্লিয়াসের চারপাশে এবং উপকক্ষের ভিতরে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে তাদের কক্ষক বলা হয়। তার মানে কি বুঝেছি আমরা এতক্ষণ পর্যন্ত বুঝেছি যে কক্ষের বা কক্ষপথের ভিতরে কি আছে উপকক্ষ আছে, উপকক্ষের ভিতরে কি আছে কক্ষক আছে। কক্ষকটা কেমন হবে ত্রিমাত্রিক রিজিয়ন হবে, সেটা নিউক্লিয়াসের চারপাশে থাকবে। তাহলে নিউক্লিয়াসের চারপাশে উপকক্ষের ভিতরে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকবে সেটাকে বলা হয় কি কক্ষক। বোঝা গেছে? তাহলে ত্রিমাত্রিক মানে কি, যার তিনটে দিক থাকবে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন। বুঝতে পেরেছ? দেখো তার মানে স্যার এই যে কথাটা বললেন, তাহলে উপকক্ষের ভিতরে কক্ষক থাকবে। আমরা এক ঝলকে জেনে নিই যে কোন উপকক্ষের ভিতরে কতগুলি কক্ষক থাকবে। এখন এসের ক্ষেত্রে একটি কক্ষক থাকে বা একটি অরবিটাল থাকে, তাহলে এস উপকক্ষ আর কক্ষক দুটোই সেম। পি এর ক্ষেত্রে কি থাকে স্যার, পি উপকক্ষে তিনটি অরবিটাল বা কক্ষক থাকে, তাদের নাম কি পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর ক্ষেত্রে 5টি কক্ষক থাকে, তাহলে ডি সাব অরবিটালে 5টা অরবিটাল থাকে। কি কি তাদের নাম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। আমি এখানে এস এবং পিগুলোকে দেখিয়েছি। দেখো তাহলে এসের আকৃতি কীরকম, এস কীরকম হয় ত্রিমাত্রিক অঞ্চল, মানে এক্স ওয়াই জেড তিনটে ডিরেকশনে থাকবে। দেখো এই যে অঞ্চলে দেখো ত্রিমাত্রিক ডিরেকশন, এর বোর্ডে তো আর ত্রিমাত্রিক দেখানো যায় না, অ্যানিমেশনের মাধ্যমে হয়তো দেখানো যেতে পারে, কিন্তু তবু আমি দেখিয়েছি। দেখো এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, তিনটে দিক আছে। এবং এই যে ডট ডট করে দেখিয়েছি এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। স্যার এটা কি করে পেলেন যেখানে এখানে ইলেকট্রন থাকতে পারে? এটা শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ আছে সেটিকে সমাধান করার মাধ্যমে আনা হয়েছিল, সেটিকে সমাধান করার মাধ্যমে এই শেপগুলো আমরা পেয়েছিলাম। বুঝতে পেরেছ? তাহলে এসকে এইটা হচ্ছে গোলাকৃতি, এসের আকৃতি কেমন হবে গোলাকৃতি, এটা গোলাকার, এটা হচ্ছে গোলকাকার, গোলকাকার বা গোলাকৃতি।
বোঝা গেছে? সেই অনুরূপভাবে পি এর কীরকম হয়, পি হচ্ছে ডাম্বেল আকৃতি। কেমন হয়? পি ডাম্বেল আকৃতি। অর্থাৎ শোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন আছে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে যেখানে পাচ্ছিলাম সেগুলোকে আমরা ডটের মাধ্যমে প্রকাশ করছিলাম, দিয়ে তারপরে সেটা একটা রেখা দিয়ে যোগ করে দিলে যে শেপটা পাচ্ছিলাম সেটা তার শেপ হলো। যখন শেপটা গোলকাকার হলো তখন তার নাম দিলাম এস, যখন ডাম্বেলাকার হলো তখন তার নাম দিলাম পি। এবার দেখো অরবিটাল তিনটে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটে কক্ষক। আমরা বললাম যেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে তার নাম দেবো পি এক্স, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে তার নাম দেবো পি ওয়াই, এবং যেটা জেড অ্যাক্সিস বরাবর থাকবে তার নাম দেবো পি জেড। বোঝা গেছে? তাহলে এস এর উপকক্ষ কক্ষক দুটোই সেম। পি এর উপকক্ষ একটি উপকক্ষের ভিতরে তিনটি কক্ষক থাকবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর ক্ষেত্রে কতগুলো থাকবে? 5টি থাকবে। বুঝতে পেরেছ? এখন এই স্যার পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটেকে যদি মিক্স করা হয়, আলাদা আলাদাভাবে থাকবে না, মিক্স করা হয়, একসঙ্গে থাকে, তাহলে মিক্স করলে ঠিক আকৃতি কীরকম আসে? ঠিক এইরকম আকৃতি আসে। দেখো এরকম আকৃতি আসে, সেটাকে ভেঙে ভেঙে এখানে দেখানো হয়েছে। এক্স ওয়াই জেড, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা জেড। বুঝতে পেরেছ? তাহলে এখানে কক্ষকের ধারণা মোটামুটি একটা পেয়ে গেলে। কক্ষকটিকে, কক্ষক হচ্ছে 3D রিজিয়ন, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এসের ক্ষেত্রে কয়টি কক্ষক পেয়েছি? একটি পেয়েছি। পি এর ক্ষেত্রে 3টে পেয়েছি, ডি এর ক্ষেত্রে 5টি পেয়েছি, আবার এফ এর ক্ষেত্রে আমরা 7টি পেয়েছি। বুঝতে পেরেছ? এসের ক্ষেত্রে একটি, পি এর ক্ষেত্রে 3টে, ডি এর ক্ষেত্রে 5টি, আর এফ এর ক্ষেত্রে কতগুলো বলো? 7টি। প্রতিটি কক্ষকে, এই কথাটা এই প্রসঙ্গে মনে রাখা দরকার, প্রতিটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। কতটি ইলেকট্রন থাকে? সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। তার মানে এস এর মধ্যে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। পি এর মধ্যে সর্বোচ্চ কটা থাকবে তাহলে? 2, 2 4, 2 6। যেহেতু প্রতিটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, এখানে 3টে কক্ষক আছে, তার মানে 3 দুগুণে 6টি। তার জন্য পি এর মাথায় সর্বোচ্চ 6 লেখা হয়, এস এর মাথায় সর্বোচ্চ 2 লেখা হয়, ডি এর মাথায় সর্বোচ্চ কত লেখা হয় বলো? ডি এর মাথায় সর্বোচ্চ 10 লেখা হয়। কেন? 1 2 3 4 5, 5টি কক্ষক, প্রতিটি কক্ষকে 2টি ইলেকট্রন, 5 দুগুণে 10টি ইলেকট্রন। এফ এর মাথায় সর্বোচ্চ কত লেখো? এফ এর মাথায় সর্বোচ্চ তোমরা কত লেখো? 14 বা 14 লেখো। কেন? কারণ এর কক্ষকের সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টি। বুঝতে পেরেছ? তাহলে এস এর, এবার আমরা যদি প্রশ্ন করি, বলো এস অরবিটাল বা কক্ষকের আকৃতি কীরকম হবে? গোলকাকার বা গোলাকৃতি। বুঝতে পেরেছ? পি এর ক্ষেত্রে কেমন হবে? ডাম্বেল আকৃতি। ডি এর ক্ষেত্রে কেমন বলা হয়? ডি এর ক্ষেত্রে বলা হয় জ্যামিতিক আকৃতি। কি বলা হয়? জ্যামিতিক আকৃতি। আর এফটাকে বলা হয় জটিল। জটিল এই কারণে বলা হয় কারণ ওর আকৃতি নির্ণয় করাটা খুবই ডিফিকাল্ট। বুঝতে পেরেছ? এতক্ষণ আমরা কক্ষ, উপকক্ষ ও কক্ষক সম্বন্ধে বোঝার চেষ্টা করলাম। এবার একই সঙ্গে আমরা কক্ষ, উপকক্ষ ও কক্ষক কিভাবে আছে কোনো একটা পরমাণুর ভিতরে সেটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ কক্ষ, উপকক্ষ ও কক্ষকের একটা সংক্ষিপ্ত আলোচনা আরেকবার দেখে নিই। দেখো, আমরা প্রথম কক্ষ দেখেছিলাম n=1, এটা প্রথম কক্ষ। তাহলে প্রথম কক্ষ কি? n=1, যাকে আমরা কি বলি? যাকে আমরা কে শেল বলি। এবং এই শেলের মধ্যে আমি বলেছিলাম যে যত নম্বর কক্ষপথ হবে তার ততগুলো উপকক্ষ। যেহেতু 1 নম্বর কক্ষপথ, তাই তার উপকক্ষ হচ্ছে একটি, এবং তার নাম কি? এস। তার নাম কি? এস। এসের মধ্যে কতগুলি কক্ষক আছে? একটি কক্ষক আছে, একটি কক্ষক আছে। সেই কক্ষকে কতগুলি ইলেকট্রন থাকবে? 2টি। তার জন্য দেখিয়েছি দেখো, এই একটি কক্ষক, তাতে 2টি ইলেকট্রন আছে। পরের কক্ষপথ চলো, n=2, অর্থাৎ এল শেল। এল শেল যেহেতু কক্ষপথ 2 নম্বর, তাই 2টি উপকক্ষ থাকবে। কি কি? এস আর পি। এসের কয়টি কক্ষক হয়? একটি কক্ষক হয়। এই দেখো, সেটা এসের কক্ষক, এটা হচ্ছে এসের কক্ষক। আর পি এর কয়টি কক্ষক হয়? আমরা পূর্ব আলোচনার ভিত্তিতে বলতে পারি যে 3টি কক্ষক হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর সেই কারণে পিকে আমরা 3টে ঘরের মধ্যে প্রকাশ করেছি। এই দেখো, এই কক্ষকে 2টি ইলেকট্রন, এই কক্ষকে 2টি ইলেকট্রন, এই কক্ষকে 2টি ইলেকট্রন। তাহলে এই 3 দুগুণে 6, 6 দিয়ে 8, অর্থাৎ সেকেন্ড কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। ফার্স্ট কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। বোঝা গেছে? এর পরেরটাই চলো, দেখো n=3, অর্থাৎ তৃতীয় কক্ষপথ। যেহেতু কক্ষপথের সংখ্যা 3, তাই এখানে 3টি উপকক্ষ দেখতে পাবে। কি কি? এস, পি আর হচ্ছে ডি, এই 3টি উপকক্ষ। এস এর কয়টি কক্ষক? একটি কক্ষক। পি এর কয়টি কক্ষক? 3টি কক্ষক। আর ডি এর কয়টি কক্ষক? 5টি কক্ষক। বোঝা গেছে? তাহলে এর 5টি, এর 3টি, এর একটি। 5 3 8, 8 আর 1 9, 9 দুগুণে কটা ইলেকট্রন হয়?
18টি ইলেকট্রন। কেন? কারণ এক একটি কক্ষকে দুটি করে ইলেকট্রন থাকবে, তাহলে 9 দুগুণে 18টি ইলেকট্রন, 18টি ইলেকট্রন। বুঝতে পেরেছ? এরপরে দেখো n = 4 অর্থাৎ n শেল, চতুর্থতম কক্ষপথ, তাই এখানে 4টি উপকক্ষ থাকবে। কি কি? S, P, D, F। এফের মধ্যে আবার কয়টি কক্ষক থাকবে? এফের মধ্যে আবার 7টি কক্ষক থাকবে, ডি এর মধ্যে 5টি কক্ষক থাকবে, পি এর মধ্যে 3টি কক্ষক থাকবে, এস এর মধ্যে 1টি কক্ষক থাকবে। অর্থাৎ এক্ষেত্রে টোটাল কক্ষকের সংখ্যা কয়টি হবে? 7 আর 5 12, 13 14 15 16। যেহেতু প্রতিটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে 16 দুগুণে 32টি ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? এই যে এর রেসপেক্টেই বলা হয়েছিল কি, ফর্মুলাটা কি ছিল? 2n²। বুঝতে পেরেছ? এই 2n² এখান থেকে এসেছিল। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে n যদি 1 হয় প্রথম কক্ষপথ, সেখানে উপকক্ষ 1টি, কক্ষক 1টি। n যদি 2 হয় তাহলে সেখানে উপকক্ষ 2টি, কক্ষক 4টি। যদি n = 3 হয় তাহলে সেখানে উপকক্ষ 3টি কিন্তু কক্ষক 9টি। n = 4 হলে সেক্ষেত্রে উপকক্ষ 4টি কিন্তু কক্ষক 16টি। এক্ষেত্রে আমরা দেখো একটা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করতে পারি। যদি কক্ষপথের সংখ্যা n হয় তাহলে কক্ষকের সংখ্যা, কি বললাম? কক্ষকের সংখ্যা কত হবে? n²। কি হবে? n²। যদি 4 নম্বর কক্ষপথ হয় তাহলে কক্ষ কতগুলো হবে? 4² মানে 16টি, গুণে দেখো 16টি। যদি 3 নম্বর কক্ষপথ হয় তাহলে কক্ষ কতগুলো হবে? 3² মানে 9টি, গুণে দেখো 9টি। যদি 2 নম্বর কক্ষপথ হয় তাহলে কক্ষকের সংখ্যা কয়টি হবে? 2² মানে 2 দুগুণ 4টি, দেখো 3 আর 1 4, 4টি। যদি কক্ষকের সংখ্যা 1 হয় তাহলে 1² মানে 1, তাহলে কক্ষ কটি হবে? 1টি। বুঝেছ? তাহলে কক্ষপথের সংখ্যা যা হবে কক্ষকের সংখ্যা তার স্কোয়ার হবে। বোঝা গেছে? আমরা আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে কক্ষ, উপকক্ষ ও কক্ষকের ধারণাটি মোটামুটিভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থেকো, আরও এরকম কনসেপচুয়াল ভিডিও আসতে চলেছে। ততক্ষণ সকলে ভালো থেকো।